বাংলাদেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বরিশালে আজও মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়কে প্রতীকী পাঠদান এবং আবাসন সহ নানা সংকটে চরম মানবেতর জীবন কাটাচ্ছে পাবনার হরিজন কলোনির বাসিন্দারা। 100 বছরেও পাননি জমির মালিকানা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এবং স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী পাঠদান কর্মসূচি করেছে শিক্ষক শিক্ষার্থীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ দিনের মতো সকাল 11টায় বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে ওই পথে বন্ধ হয়ে যায় যান চলাচল। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিকার এবং স্বাস্থ্য খাতের সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা 3 দফা দাবি নিয়ে নেমেছি। এই 3 দফা দাবি বাস্তবায়ন হলে আমরা সসম্মানে উঠে যাব। তো আমরা যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে আমরা এর পরবর্তীতে আরো বড় কোনো ধরনের পদক্ষেপে নিতে যাব। যদি স্বাস্থ্য খাতে সংস্কার হয় দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব। সড়ক অবরোধের কারণে আজও চরম ভোগান্তিতে পড়ে ওই পথে চলাচলকারীরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। এভাবে কি থার কথা স্ট্যান্ডটা শৃঙ্খলা হবে, এরা এই জ্যান্তে গাড়ি এবারে টেরা করতে বই রয়েছে, যাত্রী হাঁটতে আছে, এটা একটা ভোগান্তি নেই। আসলে গাড়ি বন্ধ হতে জনসাধারণের খুব দুর্ভোগ হচ্ছে, এটা ঠিক। আমারও কষ্ট হচ্ছে, আমি হাঁটতে পারি না। তারপরে যারা রুগী আছে তাদের জন্য খুব দুর্ভোগ পোহাইতে হচ্ছে। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। জনদুর্ভোগ সৃষ্টি করে এভাবে আন্দোলন হয় না, মানুষের অকল্যাণ হয়। এদিকে বিক্ষোভ চলাকালে জয় বাংলা স্লোগান দেয়ায় একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত 2 সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ ঢাকা পাবনা মহাসড়কের দিলরুবায় একাডেমিক ভবনের সামনে 2 ঘণ্টা প্রতীকী সেমিনার ও পাঠদান কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনের কোনো পর্যায়ে কোনো সিদ্ধান্ত আসতেছে না, যার কারণে আমরা কঠোরতর থেকে কঠোরতর আন্দোলনে যাচ্ছি। আমরা যারা কর্মকর্তা আছি, আমরা প্রশাসন চালাতে যে পরিবেশ, আমরা সেই পরিবেশ পাচ্ছি না এবং নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছি। চলন বিল রক্ষা কমিটির নামে একজন মানুষ, উনি সদস্য সচিব পরিচয়ে একটা আবেদন দিয়েছেন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বরাবর। সেখানে তিনি বলেছেন চলন বিল ক্ষতিগ্রস্ত হবে, চলন বিলের কারণ প্রাণী প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু দেখুন, চলন বিল কিন্তু শাহজাদপুরে অবস্থিত নয় এবং যে জমিটিতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে সেটি হচ্ছে অকৃষি পতিত খাস জমি। ফলে এটি কিন্তু বিল শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। ফলে এটি একটি ষড়যন্ত্রমূলক আমরা মনে করি। সড়কে এক পাশে আন্দোলন কর্মসূচি চললেও অন্য পাশে স্বাভাবিক ছিল যান চলাচল। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। আবাসন সহ নানা সংকটে চরম মানবেতর জীবন কাটাচ্ছে পাবনার হরিজন কলোনির বাসিন্দারা। বংশ পরম্পরায় প্রায় 100 বছর ধরে বসবাস করলেও এখনও তারা পায়নি ঘরের মালিকানা। 40 বছর আগে তৈরি করা মাত্র 81টি ঘরে বাস করছে প্রায় 2000 মানুষ। বাথরুমে পানি নিষ্কাশন, স্কুল ও কর্মসংস্থান সংকট সহ নোংরা আবর্জনায় চরম দূষিত পরিবেশে বাস করছে তারা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। হরিজন বা পরিচ্ছন্নতা কর্মী, নানা মানবিক বিশেষণ থাকা সত্ত্বেও এখনো সমাজে অস্পৃশ্য হিসাবেই বসবাস করছেন তারা। 1985 সালে তৈরি করা পৌর এলাকার এ হরিজন কলোনির 81টি ঘরে বাস করছে 250টি পরিবার, যার সদস্য সংখ্যা প্রায় 2000।
এক ঘরের মধ্যে গাদাগাদি করে থাকছেন 2 থেকে 3টি পরিবার। বিশাল এ জনগোষ্ঠীর জন্য বাথরুমের সংখ্যা মাত্র 4টি, যার 2টিই ভাঙা। একটা রুমেতে আমরা 3টা পরিবেশ, আমরা একটা রুমেতে বাস করি, খুব কষ্ট করি, বা ছেলে পেলে নাতি পুতি নিয়ে। একটা রুম, 3টার বেটার বউ, 3 বেটার বউ, ছেলে পেলে আছে, কি কষ্ট করি আমরা থাকি। একটা রুমে আমরা থাকতে পারি না, তার ভিতরে আমাদের ল্যাট্রিন নাই। এই 2000 মানুষের জন্য আমাদের সর্বমোট 4টা বাথরুম, তারপরও 4টা বাথরুমের মধ্যে 2টা নষ্ট হয়ে গেছে। অন্যকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিলেও পৌর এলাকার হরিজন কলোনির সামনেই তৈরি হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়। ড্রেনেজ সংকটে বন্ধ পানি নিষ্কাশন। অল্প বৃষ্টিতেই পানি উঠে যায় ঘরের মধ্যে। ময়লা আর অপরিচ্ছন্ন পরিবেশে জরাজীর্ণ ঘরে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। আমরা মানুষের বাড়িঘর পরিষ্কার করি, আমাদেরই বাড়িঘর নোংরা, আমাদের বাসার সবাই ফ্যামিলি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু বৃষ্টিতেই বাড়ি পানি ঢুকে গেছে, ড্রেনটার কি ময়লা। একটু বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি যায়, আমরা খুব অসুবিধায় বাস করি। হরিজন সম্প্রদায়ের অভিযোগ, বংশ পরম্পরায় তারা প্রায় 100 বর্ষ ধরে বসবাস করলেও এখনো তারা পায়নি জমির মালিকানা। কলের সমস্যা, বাথরুমের সমস্যা, থাকার সমস্যা, সবকিছু ঘরে পানি পড়ে। আমরা 100 বছর ধরে আমার বাপ দাদারা থেকে এসেছে, আমরাও আজ 50 বছর বয়স হলো আমরা থাকি, কিন্তু আমরা কোনো জমির মালিক হতে পারলাম না। সরকার যেখান থেকে আমাদেরকে তুলে বানাই দিয়েছে, এখান থেকে আরেক জায়গায় দিচ্ছে, আরেক দিক থেকে আরেক জায়গায় দিচ্ছে। হরিজনরা উত্তরাধিকার সূত্রে আজও বহন করে চলেছে অস্পৃশ্যতার এক অদৃশ্য কালিমা। ফলে কর্মসংস্থান সহ নানা সামাজিক বঞ্চনায়, অভাব অনটনে দিন কাটছে তাদের। হরিজন সম্প্রদায়ের ছেলে একটা চার দোকান দিয়ে খাওয়াটাও অনেক কষ্টকর, অনেকে খাবে না। আমরা বাইরে ব্যবসা করলে আমাদের হয়তো অনেক কিছু কিনবে না। আমাদের জমি নাই, জায়গা নাই, তার সরকারি জায়গায় থাকতে গেলে লাত্তি মারে 10 বার করে বাড়াতেই দেয়, যে বাড়াও 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 তোমরা। আমরা কি একটা মানুষ না, আমরা কি একটা জানোয়ার? হরিজন সম্প্রদায়ের সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অর্থনৈতিক সমৃদ্ধি বা তাদের জীবনযাত্রা, মান উন্নয়ন, পরিবার যারা আছে তাদের পরিবারের সদস্য যাতে লেখাপড়া করতে পারে, তারাও যাতে সুন্দর জীবনযাপন করতে পারে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। স্থায়ী আবাস আর মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ তাদের আর্থ ও সামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন এ সম্প্রদায়ের মানুষ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সাংবাদিক হত্যার ঘটনার সাথে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বাসন থানার বিএনপি সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে মামলার আবেদন করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সার্জিস আলমের শাস্তি দাবি করা হয়। তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। এরই মধ্যে হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলছে পুলিশ। কিন্তু এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে ওই ঘটনার সাথে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। সাংবাদিক তুহিন হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেতলে দেওয়ার ঘটনায় করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় আদালত। জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন। আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। এই সংশ্লিষ্টতায় যে আরো 2টা মামলা হয়েছে, একটা আনোয়ারকে, সাংবাদিক আনোয়ারকে আহত করা, আর একটা তুহিন হত্যা, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত আরেক আসামি আরমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে তুহিন হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা এবং মানববন্ধন হয়েছে। পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। দিনাজপুরের বিরামপুরে র্যালি, মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডাকবাংলোর সামনে মানববন্ধন করেছে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক বৃন্দ। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জেলা প্রেস ক্লাব।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের বেশ কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে। দ্রুত এসব মামলার অগ্রগতি দৃশ্যমান হবে। সকালে দুদকের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শেখ হাসিনার মামলাগুলো পুনর্জীবিত করা হবে। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের 2 ইউনিয়নের বাসিন্দারা প্রায় 1 বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সাবমেরিন কেবল কাটা পড়ে বিদ্যুৎ না থাকায় নষ্ট হয়ে গেছে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী। এমনকি বিদ্যুৎহীনতার প্রভাব পড়েছে 2 ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝেও। ফরিদপুর রিপোর্টার জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল নারিকেলবাড়িয়া ও চর নসিরপুরে জনবসতি গড়ে ওঠে প্রায় 2 যুগ আগে। সাবমেরিন কেবলের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতি 2020 সালে বিদ্যুৎ সংযোগ দেয় এখানে। তখন 2 ইউনিয়নের বাসিন্দারা বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বিদ্যুৎ সংযোগ নেন। তবে পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলটিতে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় 1 বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন তারা। এতে নষ্ট হয়ে গেছে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা সহ দৈনন্দিন নানা কার্যক্রম। কারেন্টের কারণে ফ্রিজ বন্ধ, আইসক্রিম অনেক ঠান্ডা মান্ডা অনেক সমস্যা, ফ্যান চলে না, লাইট বন্ধ। এই কারেন্ট যাওয়ায় আমাদের অনেক অসুবিধায় আছি। আমাদের এই বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না সন্ধ্যার সময়। এই কারেন্ট যাওয়াতে এখন আমাকে সমস্ত দিক দিয়ে দুর্ভোগ হয়ে গেছে। নাইকা কোনো ফ্যান, নাইকা কোনো ফ্রিজ, মোটর চলে না, 4-5টা ইলেকট্রিক সামগ্রী ঘরের ভিতরে ফ্রিজ সম্পূর্ণ নষ্ট হয়ে যেতেছে। ভোগান্তির কথা চিন্তা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উপজেলা প্রশাসনের। সাবমেরিন কেবলটা ছিঁড়ে যাওয়ার কারণে এখানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে। এখানে পল্লী বিদ্যুৎ যিনি জিএম মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি, আমরা চিঠি দিয়েছি প্রশাসনিকভাবে। এখন আমি আশা করছি যে নিশ্চয়ই তারা দ্রুত কোনো পদক্ষেপ নেবে। তবে সাবমেরিন কেবল মেরামতের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন বলে জানায় পল্লী বিদ্যুৎ সমিতি। ওইটা এখন বিকল্প কিভাবে দেওয়া যায় এটা নিয়ে একটা বড় কমিটি কাজ করছে, যেহেতু বিষয়টা অনেক এক্সটেন্সিভ এবং টেকনিক্যালি হাইলি এটা পল্লী বিদ্যুৎ বোর্ডের বড় একটা কমিটি কাজ করছে। চরাঞ্চলের এই 2 ইউনিয়নে প্রায় 20,000 মানুষের বসবাস। সাবমেরিন কেবল থেকে প্রায় 2000 মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। মাছরাঙা, নিউজ ডেস্ক। চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুরে জেলা শাখা। এ সময় বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা অংশ নিতে পারায় বৈষম্য তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের উপরে। দ্রুত এই বৈষম্য নিরসনের দাবি জানান তারা। একই দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে নোয়াখালীতে কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সরকারি বৃত্তি পরীক্ষায় এর আগেও আমরা অংশগ্রহণ করেছি, সুতরাং আমাদেরকে লজ্জা না দিয়ে বৈষম্য সৃষ্টি না করে আমরা যেন কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এইবারে আমরা যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। মাদারীপুরের শিবচরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় গতরাতে অন্তত 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত 8টার দিকে শিবচর উপজেলার চর শ্যামাইল গ্রামের আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে ঘটনা ঘটে। সোমবার বিকেলে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু ও তার কর্মী সমর্থকরা।
লিফলেট বিতরণ শেষে ফেরার পথে উপজেলার চর শ্যামাইল এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল ফকিরের লোকজনের সাথে প্রথমে বিএনপি নেতাকর্মীদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবুল ফকিরের লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে 5 জনকে কুপিয়ে জখম করে। আমাদের উপরে অতর্কিত হামলা চালায়, দেশীয় অসমিয়া টেকামিয়া রামদানিয়া, আমরা জীবন বাঁচাতে না পাই আমাদের পিটাইছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে তারা। এই সংক্রান্ত একটা অভিযোগ আমরা পেয়েছি, আমরা এই বিষয়ে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সহ আমাদের সিনিয়র অফিসাররা এখানে ফোর্স নিয়ে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ধরার জন্য অভিযান পরিচালনা করছে। আমরা এই বিষয়ে সতর্কতা আছি যাতে এই ঘটনা নিয়ে আর কোনো আইন শৃঙ্খলাজনিত কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামে শুরু হয়েছে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড সম্মেলন। বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আলকরণ ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির কারণে গাইবান্ধার 11 গ্রামে দেখা দিয়েছে ভাঙন। টানা বৃষ্টির কারণে যশোরের 3 উপজেলার আরও 5টি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাতীবান্ধা উপজেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও ফুলছড়ি উপজেলার কটিয়ার ভিটা সহ 11টি গ্রামে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে ওইসব এলাকার অন্তত শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃদ্ধি পেয়েছে নদী ভাঙন। পদ্মার পাড়ি বিপদসীমার কাছাকাছি থাকায় রাজশাহী শহর রক্ষা টি-বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড। তো নদীর যে পানির স্রোত এবং পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার হচ্ছিল স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছিল জনগণের সেফটি, দুইটারই একটা আপনার কনসার্নিং বিষয়। যশোরের ভবদহ পাড় এলাকায় জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে খাদ্য ও পানীয় সহ নানা সংকট। গেল 24 ঘন্টায় জেলার মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার আরও 5টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এ নিয়ে জলাবদ্ধ গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে 60টিতে। বাথরুমে যেতে গেলে চার দেওয়া লাগছে, তারপরে তোমার খাওয়া দাওয়ার খুবই সংকট, ধানের গোলাটাও জলের তলে চলে যাচ্ছে। টানা বৃষ্টিতে রাজবাড়ী সদর, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নিচু এলাকা এখনো জলাবদ্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে আমন ধান রোপণ, নষ্ট হচ্ছে ধান ও অন্যান্য ফসল এবং সবজি। তো আমাদের এদিকে তো যত ধান লাগাইছিলাম সব পানিতে তলায় গেছে, আপনার কোনো জায়গায় ধান লাগানোর কায়দা নাই। ধান অনেক জমি তলায় গেছে, এটা সারাটাই ধান ছিল। এদিকে 4 দিন বৃষ্টি না হয় নোয়াখালীর উঁচু এলাকার জলাবদ্ধ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে পৌরসভা, সদর, কবিরহাট, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল, কোম্পানিগঞ্জ ও সেনবাগের বেশিরভাগ নিচু এলাকায় এখনো পানি রয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ থাকার কারণে নষ্ট হয়ে গেছে গ্রামীণ সড়ক। দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় ভেঙে পড়ছে অনেক গাছপালা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। 7 দিন পর বন্ধ করে দেওয়া হলো রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট। সকাল 8টায় বাঁধের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি জল কপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল 7টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল 107.06 MSL। এর আগে গত সোমবার মধ্যরাতে পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের 16টি গেট খুলে দেওয়া হয়। এ সময় সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত গেট খুলে দেওয়া হয়। এবছর হ্রদের সর্বোচ্চ পানি রেকর্ড করা হয় 108.484। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। এদিকে কেন্দ্রের 5টি ইউনিট চালু রেখে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার 3 আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 5 জন। পুলিশ জানিয়েছে, দুপুরে ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের মৌসুমী পাম্পের কাছে পৌঁছলে অটোরিকশাটিকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি ট্রাক। এতে গুরুতর আহত 6 জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় 19 দিনের এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে সকালে দিনাজপুর হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে যুবকদের দক্ষ যুবশক্তিতে পরিণত হওয়ার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে দুপুরে জামালপুরে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া রাজশাহী, ভোলা, মানিকগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, নড়াইল, নেত্রকোনা, পটুয়াখালী ও সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল স্লোগানে বান্দরবানে শুরু হয়েছে আন্তঃজেলা সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার রোয়াংছড়ি উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। রোয়াংছড়ি সাব জোন কমান্ডার এম ইয়াসিন আজিজের সভাপতিত্বে হয় উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নোয়াপতং 1-0 গোলে হারায় আলেকখং ইউনিয়ন ফুটবল দলকে। উপজেলার 4টি ইউনিয়নের 6টি দল খেলছে এবারের রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বরিশালে আজও মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়কে প্রতীকী পাঠদান। আবাসন সহ নানা সংকটে চরম মানবেতর জীবন কাটাচ্ছে পাবনার হরিজন কলোনির বাসিন্দারা। 100 বছরেও পাননি জমির মালিকানা। এবং প্রায় 1 বছর ধরে বিদ্যুৎহীন ফরিদপুরের নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুরের বাসিন্দারা। কর্তৃপক্ষকে জানানোর পরও নেই পদক্ষেপ, বলছে উপজেলা প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।